আচ্ছা, আজকে আমাদের 14 নম্বর ক্লাস। এই গ্রুপে 15টা ক্লাস থাকবে। 16 নাম্বার থেকে আমরা আরেকটা গ্রুপে চলে যাব। তোমাদের কাছে লিঙ্ক পাঠাবো, যুক্ত হয়ে নেবে, ঠিক আছে? এই গ্রুপে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, তোমরা জাস্ট একটু ক্লিক করে যুক্ত হয়ে নেবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের তৃতীয় অধ্যায় 14 নম্বর ক্লাস। তৃতীয় অধ্যায়ে 14 নম্বর ক্লাস। ক্লাস কি বাঁকা? হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনলাইন ক্লাসে দুনিয়ার ফোন, এটা ওটা। আচ্ছা, এই গত ক্লাসে একটা বাড়ির কাজ ছিল। বাড়ির কাজটা ছিল এরকম: K4 FeCN6, K3 FeCN6, কপার সালফেট, টেট্রামিন কপার সালফেট। এই পরীক্ষায় কিন্তু মূলত এই তিনটাকে কেন্দ্র করে আসবে, এর বাইরে সাধারণত আসে না। পরীক্ষায় কিন্তু মূলত এই তিনটাই আসে। এই তিনটার মধ্যে একটা আশা করি পেয়ে যাবে। কিভাবে আসে পরীক্ষায় প্রশ্নটা, কিভাবে আসে সেটা একটু আমরা দেখি। পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসে, আমি ঢাকা বোর্ডের একটা প্রশ্ন নিচ্ছি, ঢাকা 22। দেখো পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসবে। ঢাকা 22 মোল যোজ্যতাশীল ইলেকট্রন, যোজ্যতাশীল ইলেকট্রন বিন্যাস, এন এর মান, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান। তিনটা মোল দেওয়া আছে, পি কিউ আর, পি কিউ আর। এদের যোজ্যতাশীল ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে এরকম: n-1 d1 ns2, n-1 d6 ns2, n-1 d10 ns2, n এর মান হচ্ছে 4। হ্যাঁ, এটা দেওয়া আছে, এভাবে দেওয়া আছে, n এর মান 4। তাহলে আচ্ছা, নোটিফিকেশনটা এমনি ক্রস করেই তাই দেখি, এটা তো এখন কাটাও যায় না, এটা এর ভিতর পড়ে গেছে। আচ্ছা, অসুবিধা নেই, তাই নোটিফিকেশনটা এখন কাটাও যায় না। চিনতে পারছো ফি কিউ আর কে? ফি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগে প্রশ্নগুলো লিখি। কোয়েশ্চেন গ, কোয়েশ্চেন গটা হচ্ছে উদ্দীপকের মোল তিনটি ব্যবহার করে দেখাও যে, উদ্দীপকের মোল তিনটি ব্যবহার করে, উদ্দীপকের মোল তিনটি ব্যবহার করে দেখাও যে সকল ডি ব্লক মোল, সকল ডি ব্লক মোল অবস্থান্তর নয়।
অবস্থান্তর মূল নয়, অবস্থান্তর মূল নয়। কি এটার উত্তর জানি আমরা? উদ্দীপকের মৌল তিনটি ব্যবহার করে দেখাও যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। পড়ছিলাম। শুরুটা কিভাবে করবে? অবস্থান্তর মৌল কাকে বলে? অবস্থান্তর মৌল কাকে বলে দেখি মনে আছে কিনা? যেই সব ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে, যেসব ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটাল কি থাকতে হবে? আংশিক পূর্ণ থাকতে হবে। ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। তোমরা যারা এই ক্লাসটা পাওনি একটু দেখে নেবে, প্রথম দিকের ক্লাসগুলো পর্যায় সারণীর এখানে আছে। আংশিক পূর্ণ থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। তো এখন আমরা দেখি স্ক্যান্ডিয়ামকে যাচাই করে দেখি। এখানে ফি হচ্ছে স্ক্যান্ডিয়াম, ফি হচ্ছে স্ক্যান্ডিয়াম 3D14S2। স্ক্যান্ডিয়ামের একমাত্র সুস্থিত আয়ন হচ্ছে এটা, যে আয়নটা পৃথিবীতে পাওয়া যায়। সেখানে দেখা যাচ্ছে যে ডি খালি, ডি কিন্তু আংশিক পূর্ণ নয়, সুতরাং স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল নয়। ঠিক আছে, এটা কিন্তু ডি ব্লক, কারণ লাস্ট রিঅ্যাকশন তো ডিতে গেছে, সুতরাং নিঃসন্দেহে ডি ব্লক। ঠিক একইভাবে জিঙ্ক দিয়েও আমরা দেখাতে পারি যে জিঙ্কের ক্ষেত্রেও দেখা গেছে যে জিঙ্কের একটা মাত্র সুস্থিত আয়ন, আর সেখানে তার ডি অরবিটালটা পরিপূর্ণ, ডি পরিপূর্ণ, সুতরাং জিঙ্ক অবস্থান্তর নয়, সুতরাং জিঙ্ক অবস্থান্তর নয়। এরা কিন্তু ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর নয়। তো এতেই প্রমাণিত হয়ে গেছে যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। তো সুতরাং সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, মৌল অবস্থান্তর নয়, অবস্থান্তর নয়। ঠিক আছে, ক্লিয়ার? এগুলো তো আমাদের পূর্বের আলোচনা হয়ে গেছে, এগুলো নিয়ে আর বেশি সময় নষ্ট করার দরকার নেই। আমরা নতুন কিছু শুরু করি, দেখে আমরা নতুন থেকে শুরু করি। এবার ঘ নাম্বারে কি বলছে দেখো। এক সময় এই প্রশ্নগুলো কম আসতো। এই যে গ নাম্বারে যেটা দিল, QCN6 4- QCN6 4- ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, অথচ CN6 3- প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। এখানে জিঙ্ক হচ্ছে আর, ফি হচ্ছে স্ক্যান্ডিয়াম, আর কিউ হচ্ছে আয়রন, প্যারাম্যাগনেটিক। এটা প্রমাণ করো। কারণ বিশ্লেষণ করো, কারণ বিশ্লেষণ করো। সামনে দেখবে যে বেশিরভাগ পরীক্ষায় এই জাতীয় প্রশ্নগুলোই বেশি দিচ্ছে। আগে এগুলো কম দিত, কারণ একই প্রশ্ন কয়বার দিবে, বারবার দিবে। এগুলো কিন্তু নতুন প্রশ্ন ইদানিং হচ্ছে, এই প্রশ্নগুলো মানে জটিল যোগের প্রশ্নগুলো ইদানিং বেশি হচ্ছে, পুরনো প্রশ্নগুলো বাদ দিয়ে। তাই জটিল যোগের উপর অবশ্যই আমাদের ভালো দখল থাকতে হবে, কারণ 2024 সালে জটিল থেকেই আসবে প্রশ্ন, বুঝছো? সেজন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্যারাম্যাগনেটিক 24-এ তোমরা দিবে না, না 25-এ আসবে। 25 সালে এই জটিল যোগ বেশি আসতে পারে। হ্যাঁ, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। এটা ডায়া, এটা প্যারা, কেন বিশ্লেষণ করো, যেটা আমি বাড়ির কাজ হিসেবে দিছিলাম তোমাদের। আচ্ছা, এটার উত্তর কিভাবে লিখবো দেখো। এটা অবশ্য তোমাদের নোটের তৃতীয় অধ্যায় চতুর্থ অংশ 37 উম, সেখানে কিছু ইনফরমেশন আছে দেখবে। আর 37 উমতে
এই যে ফেরোম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক সম্পর্কে কিছু ইনফরমেশন আছে। কারা ফেরা, কারা ডায়া, কারা ফেরো। দেখো ফেরাম্যাগনেটিক কারা? প্যারাম্যাগনেটিক হচ্ছে চুম্বক ক্ষেত্র দ্বারা দুর্বলভাবে আকর্ষিত হয়। আসলে দুর্বলভাবে কখন আকর্ষিত হয়? এক বা দুটি বিজোড় ইলেকট্রন থাকলে। বিজোড় আর অযুগ্ম একই কথা। আরেকটা আছে ফেরোম্যাগনেটিক। তবে ফেরোম্যাগনেটিকটা অনেক সময় অপশনে থাকে না। খেয়াল করো, ফেরোম্যাগনেটিকটা অনেক সময় অপশনে থাকে না। সেক্ষেত্রে ফেরো না হয়ে উত্তর করবে ফেরা। এটা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়। প্রবল, ওটা একটা দুর্বল, একটা প্রবল। চুম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়। এক্ষেত্রে তিন বা ততোধিক বিজোড় ইলেকট্রন থাকে, মানে বেশি সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকলে আর কি বিজোড় ইলেকট্রন থাকে। যদিও বা এটা আসলে নির্দিষ্ট না, তবে ফেরোটা আমরা অ্যাভয়েড করতে পারি, কারণ ফেরোটা কিন্তু সবসময় দেয় না অপশনে। হয়তো বিজোড় ইলেকট্রন 3টা না 6টা আছে, তারপরে দেখবে যে অপশনে দিছে ফেরা, ডায়া, অন্যগুলো ফেরো দেয়নি, তখন ফেরাই হবে সঠিক উত্তর। অর্থাৎ চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হলেই ফেরা, সেটা প্রবল হোক আর দুর্বল হোক। ফেরোটা শুধুমাত্র দুর্বল, ঠিক আছে। এটা কিন্তু চুম্বক ক্ষেত্র দ্বারা আসলে আকৃষ্ট হলেই ফেরা। আর ডায়া, আরেকটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। তাই এটা কিন্তু দুর্বল ভাবে কথাটা না বললেও চলে। চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হলেই এটা কিন্তু ফেরা। ডায়া কখন চুম্বক ক্ষেত্র দ্বারা কি হবে? চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়, আকর্ষিত হবে না, বিকর্ষিত হয়। কখন হয়? কোনো বিজোড় ইলেকট্রন না থাকলে। ক্লিয়ার? যদি কোনো বিজোড় ইলেকট্রন না থাকে তখন কিন্তু চুম্বক ক্ষেত্র দ্বারা তোমার আকর্ষিত হবে না, বিকর্ষিত হবে উল্টা, যদি কোনো বিজোড় ইলেকট্রন না থাকে। আচ্ছা, এবার আমরা দেখব এইগুলো অ্যানালাইসিস করে এদের মধ্যে কার মধ্যে বিজোড় ইলেকট্রন আছে, কার মধ্যে নাই। যেটা আমরা গত ক্লাসে দেখছি, যেমন প্রথমত আয়রন CN6 4-, এটা নিয়ে আমরা দেখাইছি আয়রন CN6 4- এর ক্ষেত্রে কি হয়। এক্ষেত্রে প্রথমে জারণ মানটা বের করতে হয় আয়রনের। -1 × 6 = -4, 1 সমান হচ্ছে +2। তো আয়রন, এটা আমরা করছি 3d6 4s2। যখন আয়রন 2+ হবে তখন 3d6। ধাপগুলো মনে রাখো, যেহেতু জটিল সেজন্য 2বার করে করাচ্ছি। 6টা কিভাবে থাকবে? প্রথমে সবাইকে একটা করে দেব, একটা ডাবল হবে। যখন সায়ানাইড আসবে, 6 জন মেহমান আসবে। সায়ানাইড আসার সময় -1 নিয়ে আসে। সায়ানাইডকে সবাই খুব ভালো মতোই চিনো। সায়ানাইডের বিষয়টা আমরা ভালোভাবেই জানি। সায়ানাইড একটা শক্তিশালী লিগ্যান্ড। আগামী ক্লাসে দেখাবো দুর্বল লিগ্যান্ড কারা, তাদের ক্ষেত্রে কি হয়। এটা একটা শক্তিশালী লিগ্যান্ড, ইলেকট্রনগুলোকে ধাক্কা দিয়ে ভিতর দিকে ঢুকিয়ে দেবে। 6টা ইলেকট্রন 3 জোড়া হিসেবে অবস্থান করবে। এই জায়গাগুলো খালি হয়ে গেল, এই জায়গাগুলোতে লিগ্যান্ডগুলো ঢুকে যাবে, এই সায়ানাইড প্রবেশ করবে এই জায়গাগুলোতে। এক্ষেত্রে তোমাকে কোনো আকৃতিক সংকরণ কিছুই লেখার প্রয়োজন নেই। এক্ষেত্রে কিছু লেখার প্রয়োজন নেই, শুধু লিখতে হবে যে যেহেতু কোনো বিজোড় ইলেকট্রন নেই তাই ডায়াম্যাগনেটিক। আর যেহেতু এখানে কোনো বিজোড় ইলেকট্রন নেই,
বিজোড় ইলেকট্রন নেই, তাই ইহা ডায়াম্যাগনেটিক। ক্লিয়ার? শেষ। এবার দ্বিতীয় অংশ, এবার FeCN6 যেটা আমরা বাড়ির কাজ দিছিলাম, সেখানে আয়রনের জারণ মান কিন্তু চেঞ্জ হবে। কত? +3 এসে যাবে। তখন এই পরিবর্তনটা দেখা যাবে, যেহেতু +3 তার কিন্তু 3d5 হবে, এবং 3d5 কিভাবে থাকবে? 5টা 5 জায়গায় চলে যাবে, 5 জায়গায়, 5টা 5 জায়গায় যথারীতি লিগ্যান্ড আসবে সায়ানাইড, শক্তিশালী লিগ্যান্ড। তো সায়ানাইড 6টা সায়ানাইড 6টা মাইনাস নিয়ে আসবে, 6টা মাইনাস 3টা প্লাস 3টা মাইনাস, আর এখানে তো লিখি নাই 6টা মাইনাস 2টা প্লাস 4টা মাইনাস, এখানে 6টা মাইনাস 2টা প্লাস 4টা মাইনাস, এটা অবশ্যই এখান থেকে বোঝা যাচ্ছে। আর এখানে 6টা মাইনাস 3টা প্লাস, 6 থেকে 3 গেলে আর 3টা মাইনাস, এখান থেকে বোঝা যাচ্ছে। যেহেতু সায়ানাইড আসার সময় মাইনাস নিয়ে আসে, কারণ একটা সায়ানাইড মানে একটা মাইনাস আসবে, 6টা সায়ানাইড 6টা মাইনাস আনবে। যেহেতু ওরা 5 জন, ওরা তো সবাই জোরবদ্ধ হতে পারবে না, 2টা ডাবল থাকবে, একটা কিন্তু সিঙ্গেল, একটাকে সিঙ্গেল থাকতেই হবে। বাকি যে জায়গাগুলো খালি আছে সেখানের মধ্যে প্রবেশ করবে লিগ্যান্ডগুলো, প্রবেশ করবে সায়ানাইড। (3D4S4P) 3D4S4P। যেহেতু এখানে একটা, এই যে দরকার এটা নীল কালি দিয়ে ইন্ডিকেট করতে পারো, যেহেতু এখানে একটি অযুগ্ম ইলেকট্রন আছে, বিজোড় ইলেকট্রন আছে, তাই ইহা প্যারাম্যাগনেটিক। এই একদম সহজ না? এরকম সহজ প্রশ্ন কি আমরা ছেড়ে আসতে পারি? আফসোস করবেন। এক সময় এগুলো খুব পানির মতো সহজ হয়ে যাবে, পরিষ্কার স্বচ্ছ পানির মতো হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। প্রথমবার সব কিছুই কঠিন মনে হয়, এটা একটা স্বাভাবিক। প্রথমবার কঠিন মনে হওয়াটা কিন্তু স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তাই বলে যে আসলেই সব সময়ের জন্য কঠিন হবে, এটাও ঠিক না। আচ্ছা, এই গেল আমাদের ম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক বিষয়। ডায়াম্যাগনেটিক কখন, প্যারাম্যাগনেটিক। এই যেমন এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, যদি কখনো আসতো এটা কি ফেরো না ডায়া, যেহেতু অনেকগুলো সিঙ্গেল ইলেকট্রন, তাই এটা হতো ফেরো, এটা ডায়া, এটা ফেরা, এটাও আবার কি ফেরো। ঠিক আছে? যদি শুধু আয়রনের কথা বলতো, আমরা তো সবাই জানি আয়রন চুম্বক দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়, কারণ আয়রনের মধ্যে অযুগ্ম ইলেকট্রন থাকে অনেকগুলো, সেজন্য। আচ্ছা, আর এটার ব্যাপারে, এটা তো চুম্বকত্ব ধর্ম, ঠিক আছে। এমনিতে এই যে এটা সম্পর্কে, এই FeCN6 সম্পর্কে আরও কিছু ইনফরমেশন যদি আমরা জানতে চাই, যেমন এটার আকৃতি, এটার সংকরণ, এটার বন্ধন কোণ, এগুলো যদি প্রশ্ন করে, এটার আকৃতি, এটার সংকরণ বা এটার বন্ধন কোণ বা চৌম্বকত্ব ধর্ম তো জানলাম, বন্ধন কোণ নিয়ে যদি প্রশ্ন করে, তো আমরা এখান থেকে দেখি, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে এটার সংকরণ, এই যে দেখো DsP2 সংকরণ, D2sP3, সরি, D2, D দুইটা, S একটা, P তিনটা, D2sP3, D দুইটা, S একটা, P তিনটা, D2sP3। বন্ধন কোণ এবং গঠন
কি হবে? গত ক্লাসে অষ্টতলকীয় বিষয়টা মনে হয় অনেকেই বুঝতে পারে নাই, সেজন্য এটা আজকে আবার এঁকে দেব। অষ্টতলকীয়, হ্যাঁ, অষ্টতলকীয় বিষয়টা কি দেখো। আর সিঙ্গেল ইলেকট্রনটা শুধু ওই প্যারাম্যাগনেটিকের জন্য, আর কোথাও ইফেক্ট করবে না এটা, তাই এটা আমরা মুছে ফেলতে পারি। আমরা দেখি আসলে 8টা তল কিভাবে হয়। এটা আবার একটু দেখো, গত ক্লাসে যারা বুঝো নাই তাদের জন্য আরেকটা সুযোগ। Ab2+, যেহেতু 6টা সায়ানাইড, বর্গক্ষেত্রের মতো 4 কর্নারে 4টা দিয়ে দিই আমরা। বর্গক্ষেত্রের মতো 4 কর্নারে 4টা দিয়ে দিলাম। সায়ানাইড, সায়ানাইড, NC, এটা সির সাথে লোন পেয়ার থাকে এবং সেটাই দান করে, সেজন্য সিকে আমরা এদিকে রাখছি আর কি। তাই এখানে CN আর NCর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, একই কথা। 4টা গেল, কিন্তু আরো 2টা আছে। এই 4টা একটা বর্গক্ষেত্র গঠন করবে, বর্গক্ষেত্রের মতো অবস্থান নেবে। আরো 2টা, এই একটা উপরে একটা নিচে। কিভাবে 8টা তল হয় দেখাচ্ছি। আমরা এটার সাথে এই 4 কর্নার যুক্ত করে দেব। যদি আমি এটা আর এটা যুক্ত করি, একটা তল সৃষ্টি হয়েছে, এই বাহুর উপর একটা তল। যদি এটা যুক্ত করি, তাহলে এই বাহুর উপর একটা তল সৃষ্টি হয়েছে। যদি আমি এটা যুক্ত করি, তাহলে এই বাহুর উপর একটা তল সৃষ্টি হয়েছে। পাশাপাশি আবার এই বাহুর উপর একটা তল হয়েছে, মোট 4টা তল হয়েছে, 4টা তল সৃষ্টি। একই সিস্টেমে নিচের দিকেও 4টা তল সৃষ্টি হবে। কিভাবে তলগুলো সৃষ্টি হচ্ছে সেটা আমার দেখার দরকার পড়ে না। আমরা জাস্ট এটার সাথে 4 কর্নার, এটার সাথে 4 কর্নার যুক্ত করে দেব, অটোমেটিক 8টা তল হয়ে যাবে। এখানে তোমাকে চিন্তা করতে হবে না কয়টা তল, ঠিক আছে। আর এখানে বন্ধন কোণগুলো 90, এটাও 90, এটাও 90, এগুলো তো ব্যাখ্যা দিছি আমি কালকে। 90 ডিগ্রি, তাহলে অষ্টতলকীয় বন্ধন কোণ 90 ডিগ্রি, বন্ধন কোণ 90 ডিগ্রি। আর চুম্বকত্ব ধর্ম তো একটু আগে দেখছি আমরা, প্যারাম্যাগনেটিক চুম্বকত্ব ধর্ম, প্যারা। আর সন্নিবেশ সংখ্যা 6, যেহেতু 6টা সন্নিবেশ বন্ধন, 6টা তীর চিহ্ন, আর সন্নিবেশ সংখ্যা 6। এবার দেখি কপারেরটা কে কে করতে পারছো। টেট্রামিন কপার, যেটা নিয়ে রাইটারদের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব, যে কপারেরটা দেখি কে করতে পারো। টেট্রামিন উদ্দীপক কিন্তু ওইভাবে হবে, এই যে টেট্রামিন কপার সালফেট, এর আকৃতি, বন্ধন কোণ, এর আকৃতি, বন্ধন কোণ, এটা বুঝতে পেলি তো পারবে। অনেকে তো করে ফেলছে মনে হয়। দেখি কপারেরটা কি কি পারছে। আকৃতি, বন্ধন কোণ, আর চুম্বকত্ব ধর্ম। চুম্বকত্ব ধর্ম আলোচনা করো, ধর্ম আলোচনা করো। আগামী ক্লাসে আমরা রঙিন যৌগ কেন সৃষ্টি হয় সেটাও ব্যাখ্যা দেব, মানে কেন কালারফুল যৌগ সৃষ্টি করে। দেখি কে কে পারছো। ইসমা করছে, স্নেহা করছে, আর এনি চেষ্টা করছে, নাইমা। এটা কি সংকরণ আসছে এমনি বলো। sp2d, sp2d কোথায় পেয়েছো? বইতে না অনুমান? অনুমান করে, হ্যাঁ sp2d। আচ্ছা, দেখে আমরা এটা আমরা আমাদের নিয়মে করতে থাকি, কি হবে পরে দেখা যাবে। আমরা শুরু করি। এইগুলোর উদ্দীপক তো বুঝতে পারছো, যেমন এটার উদ্দীপক দিতে পারে এভাবে a n-1 d ns n সমান 4। এটা মনে করো উদ্দীপক দিল, প্রশ্ন করলো a ns3 হোল 4
2+ এর আকৃতি, বন্ধন কোণ ইত্যাদি ইত্যাদি বা চুম্বকত্ব ধর্ম আলোচনা করো। তাহলে তো বুঝতে পারছো একে এক হচ্ছে, চিনতে পারছো তো, কপার। তা আমাদের যে কোনো ভাবে হোক প্রশ্নটা আসবে ধরে নিলাম। এটা এবার উত্তর কিভাবে করব? আমরা জেনে নিলাম যে এটা কপার, এই টেট্রামিন কপার 2 সালফেট। তো সালফেট যেহেতু সালফেট দুইটা মাইনাস, এটা দিলে তো ডাইরেক্ট এটা লিখবে, সালফেট দিলে আমাকে এভাবে লিখতে হবে, কারণ সালফেট যেহেতু 2 মাইনাস বাদ গেলে দুইটা প্লাস। এতদিন আমরা K4 বাদ দিছিলাম, পটাশিয়াম বাদ দিছিলাম, প্লাস বাদ দিলে লিখতে হয় মাইনাস, যেহেতু পটাশিয়াম প্লাস ছিল, প্লাস বাদ দিলে মাইনাস, কারণ প্লাসগুলো আসলে আবার ব্যালেন্স হবে। সালফেট যেহেতু -2, মাইনাস বাদ দিলে লিখতে হবে প্লাস, ঠিক আছে। আয়ন, নেগেটিভ আয়ন বাদ দিলে পজিটিভ আয়ন লিখতে হয়। X অ্যামোনিয়ার জারণ মান, এটা যেন ভুল না হয়, নাহলে কিন্তু জারণ মানে ভুল চলে আসবে। জারণ মান তখন 4 বা 0 চলে আসবে আবার। এটা ঠিক আছে, তুমি যতটুকু পর্যন্ত যেতে পারবে ততটুকুর জন্য কিন্তু নাম্বার আছে, একদম হাল ছেড়ে দেবে না। এতটুকু তো আমরা সহজেই যেতে পারি, যতটুকু যাবে ততটুকুর জন্য কিন্তু নাম্বার। 3D9 এখানে তো বুঝতে কোনো সমস্যা নেই, কারণ এগুলো তো আমরা আগে থেকে দেখে আসছি। দুইটা ইলেকট্রন যাবে, কোথেকে যাবে? 4s থেকে একটা, 3D থেকে একটা, 3D9। এখন এর পরের স্টেপে বক্স করবে, 3D9 বক্স করব আমরা। 9টা কিভাবে তাকে সবাই জানি, 5টা ডাবল, একটা সিঙ্গেল, 9টা। আসছে লিগ্যান্ড, শক্তিশালী লিগ্যান্ড। কালকে দেখাবো কারা দুর্বল লিগ্যান্ড, তাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। এটা শক্তিশালী লিগ্যান্ড। তবে এখানে একটা সুবিধা আছে, অ্যামোনিয়ার জারণ মান যেহেতু 0, এই অ্যামোনিয়া কিন্তু 0, তাই অ্যামোনিয়ার 4টা না 400টা আসলেও কপারের জারণ মানে কোনো পরিবর্তন হবে না, কারণ অ্যামোনিয়া তো 0। সায়ানাইড আসলে সমস্যা হতো, কারণ সায়ানাইড হচ্ছে -1 আসলে এটার সাথে যোগ বিয়োগ করে এখানে লিখতে হয়, কিন্তু অ্যামোনিয়া যেহেতু 0, এই 2+টা ডাইরেক্ট বসে যাবে। তাছাড়া আমি তো এখানে দেখতেই পাচ্ছি 2+, এটা এনে এখানে বসে দেবে, এখানে কোনো চিন্তা ভাবনার দরকার নেই। চিন্তা করতে হচ্ছে এই যে 4 জন মেহমান আসলো, এই যে কপারদের বাড়িতে কেন 4 জন আসে দেখতে পাচ্ছ তো, কারণ জায়গা কম। কপার নিজেদের মানুষ বেশি, ডিতে সংখ্যা বেশি 9টা, আয়নের ক্ষেত্রে তো ডিতে 6টা ছিল বা 5টা ছিল। এখন এখানে দেখো কোনটা গ্রহণযোগ্য হবে সেটা এখনো কনফিউজড, সেজন্য আমরা আমাদের কাছে যেটা গ্রহণযোগ্য মনে হয় আমরা সেটা লিখি। যদি এক প্রান্তে কোনো সিঙ্গেল ইলেকট্রন থাকে, এটা ধাক্কা খেয়ে এখানে চলে যায়, 4 জন মেহমানরা এখানে বসে যায়। এক প্রান্তে, শুধুমাত্র এক প্রান্তে ইলেকট্রন থাকলে এই ঘটনাটা ঘটে। ভিতরে থাকলে না, ভিতরে থাকলে তো ভিতর দিকে ঢুকিয়ে দেবে, শুধু লাস্টে এখানে ঢুকে যাবে অ্যামোনিয়া, লিগ্যান্ড ঢুকে যাবে। তখন তোমার সংকরণ হবে, এটা কি সংকরণ হলো? এটা হচ্ছে 3D, এটা 4s, এটা 4p। তাহলে সংকরণটার কি নাম হবে? এই যে এটা, এগুলি হচ্ছে সংকর অরবিটাল। ডি কয়টা? একটা। এস কয়টা? একটা। পি কয়টা? দুইটা, DsP2। তখন সংকরণ হবে কিন্তু DsP2। DsP2 হলে তাদের গঠন হয় সমতলীয় বর্গাকার। কেন সমতলীয় বর্গাকার হবে? কারণ সেন্টারে কপার, অ্যামোনিয়া হচ্ছে কয়টা? 4টা, আবার ডিও আছে। ডি থাকলে কিন্তু বর্গক্ষেত্র গঠন হয় প্রথমে, বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের 4 কর্নারে 4টা চলে যাবে,
লোন বিয়ারটা নাইট্রোজেনের সাথে থাকে, এই জন্য H3N লিখছি। সবাই কপারকে দিচ্ছে বর্গক্ষেত্র, যেহেতু এখানে আর অতিরিক্ত কোনো লিগ্যান্ড নাই, তাই এটা সমতলীয় বর্গাকার হবে। অনেক ইজি, আয়রনের মতো কিন্তু এত জটিল না, একদম ইজি। এটা হচ্ছে সমতলীয় বর্গাকার। আর বন্ধন কোণ হবে 90 ডিগ্রি, বন্ধন কোণ 90 ডিগ্রি। এবার বলো তো এটার চুম্বকত্ব ধর্ম কি হবে? আরাফাত, এটার চুম্বকত্ব ধর্ম কি হবে? ইয়াসিন, আরাফাত, এটার চুম্বকত্ব ধর্ম বলে ফেলো। প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক চুম্বকত্ব ধর্ম প্যারাম্যাগনেটিক, কারণ একটা সিঙ্গেল আছে, এই যে চুম্বকত্ব ধর্ম হবে প্যারাম্যাগনেটিক। যে কোনো একটা সিঙ্গেল থাকলেই ফেরা, 1000টা সিঙ্গেল থাকলেও ফেরা, তবে যদি ফেরো কোনো অপশন না থাকে। এই আর কি সন্নিবেশ সংখ্যা 4। সন্নিবেশ মানে যতটা লিগ্যান্ড যুক্ত হয় আর কি, যতটা লিগ্যান্ড যুক্ত হয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে ওইটাই সন্নিবেশ সংখ্যা। সন্নিবেশ সংখ্যা 4। এই ক্লিয়ার? এটা তো দেখা যাচ্ছে ইজি আছে, এটা ওই অষ্টতলক আঁকতে হচ্ছে না, অঙ্কন পদ্ধতি সোজা। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। দেখো রাইটারদের মধ্যে যে মতদ্বৈততা, সেটা আমি একটা তালিকা দিয়ে দেখাচ্ছি তোমাদের। এই আমি তো সাধারণত 4টা বই ফলো করি, বইগুলো একটু দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, আমি বইগুলোর একটু নাম লিখি এবং তোমাদের রেফারেন্স হিসেবে দেখাচ্ছি। প্রথমত সঞ্জিত কুমার গুহর বইয়ের এটাতে লিখছে DSP2 ডক্টর গাজী আহসানুল কবির। এটা DSP2 মাহবুব হাসান লিঙ্কন। এটাও লিখছে DSP2 হাজারি স্যার লিখছে SP2D। সঞ্জিত কুমার গুহর বইয়ের 502 পৃষ্ঠা, 2023 এডিশনের। আর লিঙ্কনের বইয়ে পাবে 351 পৃষ্ঠা, তারপর 303। এগুলো সব 2023, আর এটা 287। এই যে এটা হচ্ছে গুহর বই, সঞ্জিত কুমার গুহর বইয়ের 502 পৃষ্ঠা। তারপর অ্যাবাকাস হচ্ছে এটা কিন্তু ঢাকায় আবার বেশি চলে, অ্যাবাকাস বইটা বেশি চলে ঢাকায়। ডক্টর উনি ঢাকার লোক তো এই জন্য। এটা হচ্ছে মাহবুব হাসান লিঙ্কন অক্ষরপত্র, মাহবুব হাসান লিঙ্কন। আর এটা হচ্ছে হাজারি স্যার। এই দেখো এখানে যে লেখা বেশি বুঝছো, এটা 500 পৃষ্ঠা, মানে অনেক বেশি। এটা তো প্রতি বছর চেঞ্জ হয়।
হাজারি স্যার এটাতে লেখা কম, পৃষ্ঠাও কম। এখন তোমরা কোনটা ধরবে সঠিক? দুইটাই সঠিক। sp2dও লিখতে পারো, dsp2ও লিখতে পারো। তবে sp2d হলে সেটা কিরকম হবে দেখো। এই দেখো, যদি sp2d লিখো কোনো অসুবিধা নেই, sp2dও লিখতে পারবে। সেক্ষেত্রে তোমার স্ট্রাকচারটা কিরকম হবে দেখো। এখানে রেখে দিছে হাজারি স্যার বইয়ে, এই ইলেকট্রনটা এখানে রেখে দিছে। উনি আবার ডি ইউজ করছে, উনি 4d ইউজ করছে। অর্থাৎ এখানে একটা, এখানে দুইটা, এখানে একটা চলে গেছে। 4s 4p 4d। এটা কিন্তু অনেকের কাছে একটু, এখানে একটু অনেকের কাছে বিদঘুটে লাগে যে মাঝখানে একটা খালি, মাঝখানে একটা খালি কেন? কিন্তু এটার পক্ষে যুক্তি হচ্ছে যে দেখো, এই ইলেকট্রনটা কেউ বলে যে এখানে থাকবে, এই যে হাজারি স্যার বলতে যে এখানে থাকবে, আবার কেউ বলে যে না এখানে চলে যাবে। এখানে সমস্যা নেই, 3d মানে 3 2 5, 4p মানেও কিন্তু 4 5, তাই এখানে অথবা এখানে যে কোনো এক জায়গায় থাকবে। তো এখানে যদি ইলেকট্রনটা, অর্থাৎ ইলেকট্রনের জন্য এই জায়গাটা খালি রাখছে আর কি, এই ইলেকট্রনটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। তাই ওই জায়গাটাতে ঢুকবে না, মেহমানরা থাকবে না, ওরা এরপরটাতে চলে যাবে। ওর জন্য এই দুইটা জায়গা রিজার্ভ। কিন্তু এদের কথা হচ্ছে না, ওকে যে কোনো এক জায়গায় থাকতে হবে, এই একদম বাইরে চলে যাবে প্রয়োজনে। তখন এটার মধ্যে আবার একটা আছে যে dsp2 একটা সিকোয়েন্স আছে, কিন্তু এটা কিন্তু ভুল করতে পারে। এটা লিখতে গেলে, এটা লিখতে গিয়ে অনেকে sp3 লিখে ফেলতে পারে, sp3, কারণ 3টা দিয়ে দিতে পারে। sp3 লিখলে তো বাতিল হয়ে যাবে, কারণ sp3 হলে আকৃতি হয়ে যায় চতুস্থলকীয়, আর সমতলীয় বর্গাকার হবে না। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে এটার আকৃতি সমতলীয় বর্গাকার, আর সমতলীয় বর্গাকার হয় dsp2 অথবা sp2d। তাই যে কোনো একটা হতে হবে, অর্থাৎ sp2d হতে হবে, এই অথবা dsp2 হতে হবে। sp2d অথবা dsp2 আকৃতি হচ্ছে সমতলীয় বর্গাকার। sp3 কোনো অবস্থাতে হবে না, sp3 লেখা যাবে না। তাই তোমাকে হয় sp2d লিখতে হবে, না হয় dsp2 লিখতে হবে। যেটাই লিখো কোনো টেনশন নাই, ফুল মার্কস পাবে। যার যেটাই লাগে সেটা লিখবে, কারণ আমি তো রেফারেন্স দিয়ে দিলাম, বইতে যেহেতু আছে, সুতরাং তোমাদেরটা কেউ কাটতে পারবে না। বিভিন্ন বইতে দেখবে যে এক এক বইতে এক এক রকম। যদি আবার হাজারি স্যার ওখানে একটা যুক্তি দিচ্ছে, যুক্তিটা এত বেশি গ্রহণযোগ্য না। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, জিঙ্ক ট্যাট্রামিন, দেখি এটা কি হতে পারে। জিঙ্ক ট্যাট্রামিন এর আকৃতি, বন্ধন কোণ ইত্যাদি ইত্যাদি। দেখো আমি শর্ট কাট এটা করে দিচ্ছি, তোমরা নিজেরা করে ফেলতে পারবে তো। প্রথম কাজ, জিঙ্কের জারণ মান x ধরব, আর এটাতে 0 -2, x সমান কত +2। এখানে জিঙ্কের জারণ মান +2, কোনো সন্দেহ নেই। এভাবেও আসতে পারে অথবা এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে। x 0 × 4 সমান +2, সুতরাং x সমান +2। আর জিঙ্কের যোজনী তো আসলে একটাই, জিঙ্কের যোজনী কিন্তু একটাই, +2। তাই জিঙ্ক নিয়ে কোনো টেনশন নাই। 3d10 এই দেখো ধাপগুলো অনুসরণ করবে, ভয় পাবে না, তুমি তোমার সিস্টেম অনুযায়ী চলবে, সিস্টেমেটিকের ভিতরে মিলে যাবে, দেখবে যে একসময় মিলে গেছে এবং এগুলো অনেক সহজ। এই যে প্রথমত আমরা কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা বের করব,
ডি ব্লক মৌলের জারণ মানটা বের করব, জারণ মান যেন সঠিক হয়। তারপর ইলেকট্রন বিন্যাস লিখবো, সেই জারণ মান দিয়ে ইলেকট্রন বিন্যাস লিখবো সঠিকভাবে। এরপরের স্টেপে বক্স করব, এই ঘড়ি এটা কিন্তু 5 মিনিট ফাস্ট, এটার টাইম দেখার দরকার নেই। এটা শুধু শুধু ফাস্ট হয়ে যায়, 2 মাস পরে দেখা যায় প্রতি মাসে 1 মিনিট করে বাড়ে। আমাকে আবার পিছিয়ে দিতে হয়। আচ্ছা, এই আসতেছে এবার লিগেন্ড, মেহমানরা আসতেছে। এই যতই আসুক, যেহেতু অ্যামোনিয়া, জারণ মানের কোনো চেঞ্জ হবে না। মেহমানরা এসে তো এই লিগ্যান্ড এসে তো সব এলোমেলো করে দেয়, ধাক্কা দিয়ে বিদ্যুৎ দিকে পাঠিয়ে দেয়। কিন্তু জিঙ্ককে কেউ এলোমেলো করতে পারবে না। জিঙ্ক এটা প্রচন্ড স্টেবল, শক্তিশালী, এটা কেউ ভাঙতে পারবে না, নড়াতে পারবে না, মস্কাতে পারবে না, যেরকম আছে সেরকম থাকবে, এটা চেঞ্জ নাই। মেহমানরা আসতে তো কি, এটা বাইরে ওইখানে যেখানে জায়গা আছে ওইখানে থাকবে, এদের ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই, কারণ একদম ফুলফিল, অরবিটাল কিন্তু ফুলফিল, ভিতরে আসার কোনো সুযোগ নেই, ওদেরকে বাইরের এগুলোতেই থাকতে হবে। তাইলে এটার কি সংকরণ হবে, যেহেতু 4 জন, কি সংকরণ হবে এটা? আমরা কিন্তু যতগুলো সংকরণ দেখাচ্ছি 4টি কিন্তু ব্যবহার করি নাই, 4টি কিন্তু আমরা সহজ ব্যবহার করি না। তাহলে বুঝতে পারছো তো? এই তাহলে এটা সংকলন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু sp3 হবে, এটাতে কোনো টেনশন নেই। sp3 একদম সিস্টেমেটিক হইতে হচ্ছে, স্বাভাবিক, এখানে কাউকে বাদ দিয়ে কিছু করা হয়নি। sp3 হলে কিন্তু গঠন হয়ে যাবে চতুস্থলকীয়। এগুলো তোমাদের প্রায় 27টার একটা লিস্ট দিয়ে দেব, কোন আয়নের কি সংকরণ, আকৃতি কি, বন্ধন কোণ কত হবে, এর বাইরে কখনো আসবে না। এই যে sp3 হলে চতুস্থলকীয়, sp3 হলে হবে চতুস্থলকীয়। হ্যাঁ, এখনই দেখাচ্ছি। বন্ধন কোণ হবে, বন্ধন কোণটাও কিন্তু মুখস্থ রাখতে হবে। তোমরা অবশ্য চতুস্থলকীয় আগে শুনছো না, মিথেন চতুস্থলকীয় নাম শুনছি না? হ্যাঁ, দেখাবো এখন। চুম্বকত্ব ধর্ম কি হবে? চুম্বকত্ব ধর্ম হবে, কোনো সিঙ্গেল আছে নাই, সুতরাং ডায়াম্যাগনেটিক। আজকের পর থেকে যেন আর জটিল যৌগকে ভয় না পাও, আর সন্নিবেশ সংখ্যা 4। আর আকৃতি বিষয়টা কিন্তু আসবে যে হাইব্রিডাইজেশনের সময়। এই যে পানি কেন কৌণিক, মিথেন কেন চতুস্থলকীয়, অ্যামোনিয়া কেন পিরামিডীয়, কার্বন ডাইঅক্সাইড কেন সরলরৈখিক, সব প্রশ্ন উত্তর পাবে যে যখন সংকরণ পড়াবো তখন। সেন্টারে থাকবে জিঙ্ক, সেন্টারে থাকবে, কেন্দ্রীয় বরণ হচ্ছে জিঙ্ক। 4টা অ্যামোনিয়া কিভাবে থাকবে দেখো, এই যে চতুস্থলকীয় কাঠামো কিরকম, সবগুলো কিন্তু অ্যামোনিয়া। সবাই জিঙ্কে ইলেকট্রন দিচ্ছে, মুক্ত জোড় ইলেকট্রন দিচ্ছে, এই যে জিঙ্কে দিচ্ছে, সবাই জিঙ্কের কালি করে ঢুকতেছে। এবার চতুস্থলকীয় কাঠামো কিভাবে আঁকতে হবে দেখো, 4টা তো দিলাম। প্রথমে একটা 4 দিকে বেষ্টনী তৈরি করো, মানে 4টার মধ্যে সংযোগ হবে। প্রথমে এটা একটা বেষ্টনী দিয়ে দিলাম আমরা চারিদিকে, ঠিক আছে? এবার আমরা আরো 2টা সংযোগ লাইন টানবো। সংযোগ লাইন দেখো কার মধ্যে, এটার সাথে এটার, এটার সাথে এটার। এর ফলে 4টা তল সৃষ্টি হলো। এখানে 4টা তল সৃষ্টি হয়েছে। দেখো আমি তলগুলো একটু দেখাচ্ছি কিভাবে। এখানে নিচে একটা তল ত্রিভুজের মতো, একটা তল ত্রিভুজের 3 বাহু, 3 বাহুর উপর এভাবে 3টা তল, একটা এই বাহুর উপর একটা, 2টা এই বাহুর উপর একটা, 3টা। ত্রিভুজের 3 বাহুর উপর 3টা তল, নিচে ত্রিভুজটা একটা তল সৃষ্টি করছে। ত্রিভুজটা যেহেতু এক পাশে, সেজন্য একটা তল।
কিন্তু অষ্টতলকীয়তে বর্গক্ষেত্রটা ভিতরে থাকে, কারণ বর্গক্ষেত্রের এই যে বর্গক্ষেত্রের এই বর্গক্ষেত্রটা কিন্তু ভিতরে থাকার কারণে বর্গক্ষেত্রটা তল হিসেবে কাউন্ট হয় না। এদিকে 4টা উপরে 4টা, এটা তো ভিতরে থাকে, ভিতরে থাকলে আর তল হিসেবে এটা কাউন্ট হবে না। কিন্তু এটা ত্রিভুজটা ভিতরে নাই, এটা বাইরে, তাই এটা একটা তল। ওই ত্রিভুজের 3 বাহুর উপর দিকে 3টা তল, 4টা তল সৃষ্টি হয়েছে, এই জন্য এটা হচ্ছে চতুস্তলকীয়। আমি চিত্রটা আবারও দেখাচ্ছি, দেখো চিত্রটা আবারও দেখাই। জিঙ্ক সেন্টারে থাকবে, জিঙ্ক সেন্টারে থাকবে, জিঙ্ককে কেন্দ্র করে আমরা অ্যামোনিয়াগুলো দিচ্ছি। এই যে অ্যামোনিয়ার পজিশনগুলো, এই অ্যামোনিয়াগুলো দেব, সবাই জিঙ্কে দিচ্ছে এইভাবে। প্রথমে আমরা যেটা বলছিলাম, এই একটা বেষ্টনী তৈরি করব এই অ্যামোনিয়াগুলোর মধ্যে, এদের মধ্যে একটা বেষ্টনী তৈরি করব। এই মানে চারদিকে একটা চারপাশে সবগুলোর মধ্যে সংযোগ। এবার এই দুইটার মধ্যে একটা, এই দুইটার মধ্যে একটা, সেই জন্য এই দুইটা একটু এদিকে বাঁকা করে রাখবে, যাতে এই যোগ করতে গিয়ে যেন জিঙ্কের ভিতরে ঢুকে না যায়। এই দুইটা এভাবে একটু জিঙ্ক থেকে যেন এদিকে আসে, ব্যাস হয়ে গেল অষ্টতলীয়। বন্ধন কোণ লিখো 109.5, 109.5 ডিগ্রি, এটা মুখস্থ রাখতে হবে তোমাকে। চতুস্তলকীয় হলো 109.5, অথবা কোনো রাইটারের বইতে হয়তো 109 ডিগ্রি 28 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি, ভূগোল যারা পড়বে দেখবে, বা 100 এইভাবেও থাকতে পারে। এখন বাড়ির কাজটা তো দিই নাই, বাড়ির কাজটা একটু লিখে নাও। HW নিকেল টেট্রা কার্বনিল, এটা যে পারবে সে সব পারবে। এটার আকৃতি, বন্ধন কোণ, চৌম্বকত্ব ধর্ম। নিকেল টেট্রা কার্বনিলের আকৃতি, বন্ধন কোণ, চৌম্বকত্ব ধর্ম। আকৃতি বন্ধন তো না বললে চলবে, বন্ধন কোণ, চৌম্বকত্ব ধর্ম। ঠিক আছে, যারা লিখছো ওরা চলে যাও। নিকেল টেট্রা কার্বনিল, নিকেল CO, এটা কিন্তু CO মানে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডকে কার্বনিল বলে লিগ্যান্ড হিসেবে। নিকেল টেট্রা কার্বনিল CO।